গত দুদিন আগে দেশের সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে যে আমাদের রাজ্যের প্রায় 26,000 শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীর চাকরি আর থাকবে না, তাদের চাকরি চলে গেছে। রাজ্যের বিভিন্ন জায়গায় এই চাকরিহারাদের কান্না আমরা দেখতে পাচ্ছি। আমরা দেখছি মোবাইলে, টিভির পর্দায় মানুষ কতটা অসহায় হয়ে পড়েছেন। যাদের চাকরি চলে গেছে, সত্যি তাদেরকে সান্ত্বনা দেওয়ার মতো বা তাদের মনের মতো কোনো কথা বলা সম্ভব নয়। কারণ যে মানুষগুলো প্রায় 7 বছর 8 বছর চাকরি করলেন, মাসের শেষে যারা বেতন পেতেন, আগামী মাস থেকে তাদের আর বেতন থাকবে না। মানে আমরা যারা চাকরিজীবী, আমরা এটা উপলব্ধি করি যে যদি বেতনটা না পাওয়া যায় তাহলে সেই কষ্টটা কতটা হতে পারে ভাবাই যায় না। যে আজকে আমরা একটা বেতন পাচ্ছি, তারপরে একদম শূন্য, সেটা মানে ভাবতেও কষ্ট লাগছে। দ্বিতীয় বিষয়, সামাজিক সম্মান। এই মানুষগুলোর, এই 26,000 ভাই বোনেদের সমাজ একটা খারাপ নজরে দেখবে। তৃতীয়ত এবং সবচেয়ে বড় যেটা কারণ, আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার মতো জায়গায় চলে। 26,000 সংখ্যাটা কম নয়। এমনিতেই স্কুলগুলোতে শিক্ষক নেই, ছাত্রের তুলনায় শিক্ষক নেই। সরকারি স্কুলগুলো শিক্ষকহীনতায় ভুগছে। তার মাঝখানে যদি 26,000 শিক্ষক বাদ চলে যান, তাহলে বহু স্কুলে শিক্ষকের যে ক্রাইসিস তৈরি হবে, তাতে স্কুলগুলো বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হবে। আসলে এই যে চাকরি চলে যাওয়া, যোগ্য অযোগ্য, এই যে কথাগুলো আসছে, এর জন্য কারা দায়ী? এক এবং একমাত্র দায়ী আমাদের রাজ্যের সরকার। সেই দায় সরকারকেই নিতে হবে। সরকারের পলিসি যদি ঠিক থাকতো, তাহলে অর্থ দিয়ে চাকরির কেনাবেচা হতো না। সরকারের যদি দৃষ্টিভঙ্গি সঠিক হতো, তাহলে আমাদের রাজ্যের মেধাবী ছেলেমেয়েরা রাস্তায় বসে কাঁদতো না। আজকে আমরা কি দেখতে পাচ্ছি? সরকারের দুর্নীতি করার যে ইন্টেনশন, সেই ইন্টেনশনের কারণে যারা সত্যিকারের মেধাবী, আমি এমন অনেককে চিনি যাদের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, মাস্টার্স, পিএইচডি সমস্ত কিছু আছে, ভালো নাম্বার আছে, তারা পড়াশোনা যথেষ্ট ভালো ছেলে মেয়ে, কিন্তু তারা কোনো সরকারি চাকরি পায়নি। আবার এমন অনেককে আমি জানি যারা সত্যিকারে পড়াশোনায় ভালো নয়, কোনো রকম টেনে টুনে পাস করেছে, বাবার
কিছু পয়সা কৌড়ি ছিল, সেই পয়সা কৌড়ি দিয়ে চাকরি কিনেছে, সে চাকরি করছে। অর্থাৎ একদিকে যারা প্রকৃত মেধাবী, সত্যিকারের মেধাবী এমন অনেক ছেলে মেয়ে চাকরি না পেয়ে দীর্ঘদিন যাবৎ কাটছে। এই যে 26,000 নিয়োগ হয়েছিল, এই 26,000 যদি প্রকৃত মেধাবী নিয়োগ হতো, তাহলে আমি মনে করি যারা কলকাতার রাজপথে বসে এখনো প্রতিবাদ করছে তাদের অনেকেই চাকরি পেত। সেটা হয়নি। অর্থাৎ সত্যিকারের মেধাবীদের একটা বড় অংশ চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরে তারা কাঁদছে। তাদের চোখের জলের কোনো মূল্য আমাদের সরকারের কাছে নেই। দ্বিতীয়ত, যারা এই 26,000 চাকরি পেল, তাদের তিনটে ক্যাটাগরি আছে। কিছু সংখ্যক ছেলে মেয়ে যারা ভালো পরীক্ষা দিয়েছে, তারা চাকরি পেয়েছে, কাউকে পয়সা কড়ি না দিয়েই তারা চাকরি পেয়েছে, তাদের এমন অনেককেই আমি চিনি। আবার এমন অনেকে আছে যারা পড়াশোনায় ভালো, পরীক্ষাও ভালো দিয়েছে, কিন্তু চাকরিটা যাতে নিশ্চিত হয় সেই জন্য তারা কাউকে পয়সা দিয়েছে। আবার এমন অনেকে আছে যারা সাদা খাতা দিয়ে বা কিছু না লিখে তারা চাকরি পেয়েছে। এখন কি দাঁড়ালো? যারা প্রকৃত মেধাবী তাদের একটা বড় অংশ চাকরি না পেয়ে দীর্ঘদিন ধরে কাঁদছে। আর এই যে 26,000 ছেলে মেয়ে যারা চাকরি পেয়েছিল, যারা চাকরি পেয়ে খুশি ছিল, আজকে তারা চাকরি হারিয়ে কাঁদছে। অর্থাৎ সরকারের নীতির ফলে, সরকারের দুর্নীতি করব এই মানসিকতার ফলে সবাই কাঁদছে। গোটা যুব সম্প্রদায় কাঁদছে। যে চাকরি পায়নি সে না পেয়ে কাঁদছে, যে চাকরি পেয়েছে সে চাকরি হারিয়ে কাঁদছে। একটা বড় অংশ যারা সত্যিকারের মেধাবী, মেধার জোরেই চাকরি পেয়েছিলেন, তারা আজ অসহায়। তারা অপরাধ না করেও শাস্তি পাচ্ছে। তাদের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে। আমার অনেক পরিচিত ছিল যাদেরকে আমি চিনি, তাদের কয়েকজনের সাথে আমার কথা হয়েছে। তারা সত্যি ভেঙে পড়েছে, তারা দিশেহারা, কি করবে খুঁজে পাচ্ছে, কি করা উচিত বুঝতে পারছে। কারণ তারা তো কোনো অপরাধ করেনি, তারা তো কাউকে টাকা দেয়নি, তারা তো চাকরি কেনেনি। কোর্ট যখন বারবার করে এসএসসিকে বলছিল যে যারা সত্যিকারের মেধার জোরে চাকরি পেয়েছে তাদের তালিকা দিন, যদি এসএসসি দিয়ে দিত তাহলে এই ছেলে মেয়েগুলোর চাকরি যেত না, মেধাটা অন্তত বাঁচত। কিন্তু এসএসসি তা করল না। দ্বিতীয় এবং তৃতীয় যে গ্রুপটা, অর্থাৎ যারা টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, ভাই তোমাদের হারানোর কিছু নেই। তোমরা যখন চাকরি পেয়েছিলে তোমরা বেকার ছেলে মেয়ে ছিলে। একটা বেকার ছেলে মেয়ের কাছে চাকরি পাওয়াটাই ছিল মূল টার্গেট। আমি জানি এই চাকরি তুমি নিজেরটা করে নাওনি, চাকরি অ্যাপয়েন্টমেন্ট তুমি নিজেরটা নিয়ে নিয়েছো তা তো নয়। তোমাদের কাছে অ্যাপয়েন্টমেন্ট এসএসসি থেকেই এসছে।
টাকা দিলে চাকরি হবে এই ব্যবস্থা যারা তৈরি করেছে তারাই প্রকৃত ক্রিমিনাল। যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিল তারা নিশ্চিত করেই অপরাধ করেছে, কিন্তু তাদের একটা বেকার ছেলে, তাকে যদি কেউ বলে আমাকে 5 লাখ টাকা দিয়ে আমি চাকরি করিয়ে দিব, সে কি করবে? সে চাকরি পাওয়ার আশায় নিশ্চিত করে 5 লাখ টাকা যেখান থেকে হোক, কেউ জমি জায়গা বিক্রি করে হোক, বিভিন্ন কারু কাছ থেকে ধার করে হোক, বা কারু বাবার যদি টাকা থাকে সেই টাকা দিয়ে হোক, দিয়েছে। তাদেরকে বলেছে টাকা দিলে চাকরি করিয়ে দিবে, সে টাকার বিনিময়ে চাকরি করেছে। এটা নিশ্চিত অপরাধ, এটাকে আমি জাস্টিফাই করছি না। কিন্তু এই যে টাকা দিয়ে চাকরি করে দিব, যে মানুষটা বলছিল বা যে মানুষটা টাকার বিনিময়ে করে দিয়েছে, সেই মানুষটা কই? সেই মানুষটা কেন সামনে আসছে? তাদেরকে সামনে আনা উচিত। তারাই অপরাধী, তারাই মূল অপরাধটা করেছে। এই যে ছেলে মেয়েগুলোর চাকরি গেছে, তাদের যারা যোগ্য তাদেরকে সরকার চাকরি পুনর্বহালের জন্য যা যা করণীয়, আইনত যা যা করণীয় সবটা করে তাদেরকে চাকরি ফিরিয়ে দিই। আর যারা অর্থের বিনিময়ে চাকরি কিনেছিল, কোর্টের নির্দেশ অনুযায়ী তাদেরকে বেতন সহ টাকা ফেরত দেওয়ার যে কথা বলা হয়েছে, সমস্ত টাকা যারা এই গোটা সিস্টেমটাকে চালাচ্ছিল, যে টাকার বিনিময়ে চাকরি, তাদের কাছ থেকে আদায় করা। আমার ভাই ও বোনেরা, তোমরাই পারবে সেই মানুষগুলোকে সামনে আনতে। তোমাদের হাতেই সব কিছু আছে, তোমরা জানো তোমরা কাকে টাকা দিয়েছ। কোনো সিবিআই, কোনো ইডি কাউকে লাগবে না, সব তোমাদের কাছেই আছে। তোমরা জানো কোন মানুষটা তোমার কাছ থেকে টাকা নিয়েছিল, কোন মানুষটা তোমার চাকরি করিয়ে দিয়েছে, সে মানুষটাকে তুমি চেনো, জানো, তার নামটাও জানো। আমার তোমাদের কাছে আবেদন, তারা ঘুরে বেড়াচ্ছে, তাদের বাইরে ঘুরে বেড়ানোর কথা নয়। সেটা নেতা হোক, মন্ত্রী হোক, কোনো আমলা হোক, কোনো আধিকারিক হোক, যেই হোক, যাকে তুমি টাকা দিয়েছিলে তার নাম সামনে আনো। প্রয়োজনে তাদের কাছ থেকে টাকা আদায় করো, এবং প্রশাসনের কাছে বলবো, আইনের কাছে বলবো, তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হোক। তোমরা প্রকাশ্যে নিয়ে আসো সেই মানুষগুলোর নাম। চেন কতটা লম্বা দেখা যাক। তুমি একে টাকা দিয়েছিলে, এ কাকে টাকা দিয়েছিল, বিকে না সিকে, সি কাকে দিয়েছিল, কার পর্যন্ত শেষ পর্যন্ত টাকাটা গেছে, পুরো চেনটা একমাত্র তোমরাই পারো সামনে নিয়ে আসতে।